মনে হচ্ছে আমি খুব পাপ করে ফেলেছি অভিনয় জীবনে এসে। চ্যানেলের মাধ্যমে বলছি, আমি হয়তো কারোর নাম ধরে বলা উচিত না, তুলিকা দিকেও যাত্রাতে যেতে হয়েছে। বলছে মায়ের ক্যারেক্টার হলে এখন আর আমাকে ডাকে না। কেন? আমাকে ডেকে যে রেমুনারেশনটা দিতে হবে সেই রেমুনারেশন অনেক কম টাকায় অন্য একজন মহিলাকে চুলে কালার করে তার সাদা চুল করে তাকে মা বা শাশুড়ি বা কাকিমা করে দিচ্ছে। স্পট অবধি যেতে গেলে তখন থেকে ভ্যানে করে যেতে হবে। তো সেই সময় হয়তো সবাই চা ফা খাচ্ছে, তখন বাকিরা হয়তো যারা বাড়ি থেকে এসে চা খাচ্ছে, তখন আমি হয়তো বললাম আমাকে একটা পাউরুটি কিনে দিস, আমার তো দুপুরে খাওয়া হয়নি। এভাবেই চলেছে। মানে মেকআপ রুমে গিয়ে যে সারাক্ষণ এসিতে আমার অস্বস্তি হয়, কারণ আমার বাড়িতে এসি নেই। অভিনেতা হিসাবে কোনো মর্যাদা আমরা কিন্তু সেইভাবে পাই না। সকালবেলা ভোরবেলায় বাজার যেতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবন, কিন্তু আজ তিনি ভুগছেন অনিশ্চয়তায়। আর তার কারণ, বর্তমানে তিনি কাজহীন। এমনটাও সম্ভব যে রূপলী দুনিয়াকে আমরা প্রত্যেক দিন ঝলমলে ভাবে পর্দায় দেখি, সেই রূপলী দুনিয়ার একটা কঠোর বাস্তবও রয়েছে, যে কঠোর বাস্তব অতি সম্প্রতি উঠে এসেছে সামাজিক মাধ্যমে, এবং যার হাত ধরে উঠেছে তাকে আমরা কেয়াপাতার নৌকো থেকে জগদ্ধাত্রীর দাপুটে পুলিশের চরিত্রে দেখেছি। তিনি আমাদের অত্যন্ত পরিচিত সাধুদা ওরফে সত্যম মজুমদার। আজকে আমাদের সাথে তিনি রয়েছেন, এবং এই মানুষটাকে প্রথমেই যখন জিজ্ঞেস করি যে কেমন আছেন, তিনি স্বভাববশতই একগাল হাসি নিয়ে বলেন ভালোই। ভালো আছেন সাধুদা? হ্যাঁ, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, ভালো আছি, কিন্তু আর্থিকভাবে একটু টালমাটাল অবস্থায় রয়েছি। তো আমি আশা করি, বিশ্বাস করি যে আগামীতে আমি হয়তো আবার সাবলীলভাবে জীবনযাপন করতে পারবো, সেই ভরসা আমার আছে। কিন্তু বর্তমানে আসলে আমাদের অভিনয় জগতে অভিনেতা অভিনেত্রীদের সকলেরই একই অবস্থা। মানে একটা রানিং কাজ বন্ধ হয়ে গেলে তার পরবর্তীকালে আবার একটা নতুন করে কাজ পাওয়াটা খুবই চাপের। মানে কবে হবে কোনো নিশ্চয়তা নেই। যেহেতু আমাদের কোনো সেভিংস নেই, সেহেতু যা আয় তাই ব্যয়। যে যার রেমুনারেশনে কাজ করে, তার যেরকম আয় তার সেরকম ব্যয়ও। তা আমি আমার আয় অনুযায়ী আমি ব্যয় করতাম। সেই আয়ের রাস্তাটা যখন একেবারে টোটালি স্টপ হয়ে যায়, তখন একটু সমাজ জীবনে চলতে বেঁচে থাকার তাগিদে তখন একটু কোথায় দেয়ালে পিঠটা ঠেকে যায়। তো আশা করি যে আগামী দিন হয়তো আবার ভালোভাবে আমার অন্তত জীবনটা কাটাতে পারবো, অন্তত কাজ পাবো। আমি সেই কাজের প্রত্যাশাতেই আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। আমি কাজ চেয়েছিলাম শুধুমাত্র যারা কাজ দিতে পারে, হাউস, চ্যানেল, প্রোগ্রামার, এবং এই কিছু লোক যারা পরিচিত তাদের তো আমি চিনি, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছি। দুম করে তো আমার জন্য চরিত্র তৈরি হয়ে যাবে না। তারাও হয়তো অ্যাসুরেন্স দিয়েছেন কেউ কেউ যে হ্যাঁ দেখছি, আবার কেউ কেউ হয়তো দেখেনি এখনও তা আমার মেসেজটা। তো এবার আমি এখানে কেন দিলাম, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কেন দিলাম, মানে যখন একেবারেই দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ সামনে একবার এগোনোর চেষ্টা করেই, আমিও সেটাই করেছি। যে এই লোকগুলো ছাড়া, যেগুলো আমার পরিচিত, এই লোকগুলো ছাড়াও অনেক লোক আছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং ইন্ডিপেন্ডেন্ট ছবি অনেকে বানাচ্ছেন। সেই মানুষগুলো যদি মানে আমাকে এই ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে পরিচিত হতে পারে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, সেই কারণেই আমার দেওয়া, আর কোনো কাজ, অন্য কোনো কারণ নেই। আমি ঠিক যেরকম শুরুটাই স্বভাববশতভাবে সাধুদা বললাম, কারণ সেই নামেই আর কি আমি জেগে থাকতাম। আমার পূর্ববর্তী যে কটা ইন্টারভিউতে আপনার সাথে কথা হয়েছে, সেই চরিত্রটা নিয়ে আজও বোধহয় রাস্তায় বেরোলে সবাই অনেকে সাধুদাই হিসাবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দেখো, আগে যেরকম হতো সিরিয়ালে স্ক্রোলিংয়ে সবার নাম যেত, কিন্তু এখন তো সেটা হয় না। মানে বিশেষ শুধু টেকনিক্যাল ডিপার্টমেন্টের ডিওপি ফিওপি ডিরেক্টর এদেরকে ছাড়া সবার নাম যায় না। সেই কারণে আমাদের নিজস্ব নামে পরিচিত হওয়াটা আজকের দিনে কিন্তু খুব চাপ। সেই পরিচিত মানে হয় মানুষের ওই চরিত্র দিয়েই। সেইখানে মানে কেয়াপাতার নৌকার একটা ওরকম পরিচিতি আমার ঘটেছিল। তখন আমি একজন অভিনেতা, এইটা অন্তত টালিগঞ্জের কিছু লোক এস্টাবলিশড করা গেছে তাদের কাছে। তার পরবর্তীকালে ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী মানে আমাকে জগদ্ধাত্রীতে এরকম একটা চরিত্র দিয়েছেন, মানে যাতে আমি মাইলেজ পেয়েছি। আজকে সত্যিই আমি মানে সাধারণ মানুষের কাছে সাধুদার নামেই পরিচিত, এবং সবটা এই জন্য সমস্ত অবদানটা ওনার।
উনি আমাকে এই চরিত্রটা বাড়তে সাহায্য করেছেন এবং আমার দিক থেকে আমি ওনাকেও আমার 100% দেওয়ার চেষ্টা করেছি। আমি হয়তো পুরোটা পারিনি, তবু চেষ্টা করেছি। সেই কারণেই উনি আমাকে আমার চরিত্রটাকে এতটা লিবারেট করেছে। তা না হলে হয়তো অনেক এই ধরনের সিরিয়াল চরিত্র যেগুলো এখন তো অথেন্টিক গল্প হয় না বা সাহিত্য নিয়ে কাজ হয় না, এই ধরনের ইনস্ট্যান্ট কল্পনাতীত যে ছবি সিরিয়ালগুলো হয়, তাতে কিন্তু যে কোনো চরিত্রকে যখন তখন অফ করে দেওয়া যায়, আবার একটা চরিত্রকে যখন তখন নেওয়া যায়। সেইখানে উনি আমাকে এত বড় চরিত্রে স্থান দিয়েছেন, শুধুমাত্র ওনারও হয়তো আমি ওনাকে স্যাটিসফাইড করতে পেরেছি কোনোভাবে, সেই জন্যে। সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন মানে চরিত্রটা প্রয়োজনীয়তা ফুরিয়েছে। হ্যাঁ, তো সেইভাবে এখন অনেকেই হয়তো মিস করেন যে সেই দাপুটে পুলিশ অফিসার সাধুদাকে। বর্তমানে কাজ নিয়ে যে কথাটা বলছিলেন, হ্যাঁ, কেউ কি এখনো পর্যন্ত কোনো কাজ নিয়ে কথা বললো? এই মুহূর্তে একটা ওটিটির জন্য আমাকে ডেকেছে, সেই আমার ফেসবুক পোস্ট দেখেই একটা ছবির জন্য কথা বলেছে এবং তাদের ডেটস আমি এখনও পাইনি। একটা ডেটস যেটা পেয়েছি সেটা অনেক আগেরই লুকসেট আমার হয়েছিল, জি বাংলা ইনহাউসের একটা ওটিটিতে রামকৃষ্ণ আসছে। তাতে একটা সময় আমি ভেবেছিলাম বোধহয় আর হবে না, লুকসেটের পর অনেক দিন দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, মানে ওরাও শিডিউল পিছিয়ে গেছে। তাই যাই হোক, অফিসিয়াল ব্যাপার তো আমাদের বলবে না আর আমাদের জানার দরকারও নেই। তো আবার ওরা ডেট দিয়েছে এই আগামী 24, 26 এবং 1 নভেম্বর, এই 3টে ডেট আমার নিয়েছে। এই 3টে ডেটে ওটা করব। ইন বিটুইন এই ছবির কাজগুলো বা ওটিটি কাজগুলো যদি হয়, সেই অনুযায়ী আমি তাদেরকেও বলে দিয়েছি যে আমার এই 3টে ডেট ব্লক আছে, যদি এর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাকে নিতে পারেন তাহলে আমি করতে পারবো। তো ওনারা বলেছেন ঠিক আছে, দেখছি। এখনও ফাইনাল কিছু হয়নি। এবং ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা করবেন তাদেরও অনেকে বলছে যে তো আপনার জন্য একটা খুব ভালো চরিত্র আছে, এই আছে, কিন্তু তাদের তো ফিনান্স খুব অভাব, জোগাড় করতে হয়। সেই টাকাটা ওরা অ্যারেঞ্জ এই মুহূর্তে করতে পারছে না। ওরা অ্যারেঞ্জ করলে বললো অ্যারেঞ্জ করে নিই, তখন আপনাকে জানাবো। তো সেই ভরসায় রয়েছি, যদি জানায়। সত্যমদা, এই যে ঝাঁ চকচকে আমরা একটা রূপলি পর্দা দেখি, তার পিছনে তো অনেক গল্প থাকে যেটা অজানাই থাকে। এই মাঝে মধ্যে যদি বা এই মানে রূঢ় বাস্তবটা যখন সামনে আসে তখন অনেকেই অবাক হন আর কি। এই যে অনিশ্চয়তা, এইটা যে সৃষ্টি হওয়া আয়, অনেকেই ভাবেন যে রূপলি পর্দায় যারাই অভিনয় করছেন তাদের বিশাল আয়, তাদের বিশাল অঙ্ক, তারা মোটা মাইনে পান আর কি। সেইটা বোধহয় একটা কোথাও নয় হয়তো। একেবারেই নয়। কারণ আজকের দিনে আগেকার দিনে হয়তো যারা মানে ই গ্রেডের সেলিব্রিটি তকমাধারী তারা হয়ে গেছে, তাদের একটা রেমুনারেশনের স্তর আছে, যদিও তাদেরও খরচাটা সেইভাবে হয়। আমি আজকে দিনের শেষে, মাসের শেষে যদি আমি 30 থেকে 40 হাজার টাকা রোজগার করি, আমি যেভাবে ব্যয় করব, যে লোকটা হয়তো 90,000 টাকা পায়, কি 1 লাখ 1.5 লাখ টাকা পায়, তার খরচাটাও সেরকম। কারণ সে গাড়ি পোষে, আমি তো গাড়ি আজ পর্যন্ত কারণ করতে পারিনি। 27 বছরের জীবনে আমি গাড়ি করার স্বপ্নও দেখিনি, যে কারণ আমার সংসার চালাতে গিয়েই সেই খরচাটা হয়ে যায়। সেইখানে গাড়ি করবো সেটা ভাবিনি। তো যাই হোক, তারা সেগুলো মেনটেন করে, সেই মেনটেন করতে গিয়ে তাদের সেই খরচাটা হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে তারা তো একটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু যারা আজকে মিডিওকার, বিশেষ করে আমার মতো চরিত্র অভিনেতা, তারা যে কোনো গল্পে, মানে আজকে জগদ্ধাত্রীতে আমি এত বড় একটা চরিত্র পেয়েছি, আমাকে স্নেহাশিসবাবুর আমাকে এই সুযোগটা দিয়েছে। কিন্তু এর আগে যতগুলো কাজ করেছি, কেয়াপাতার নৌকার পরে এইটার মাঝখানে যে ইন বিটুইন যতগুলো কাজ করেছি, সবটাই কিন্তু 4 দিন 5 দিন, মানে ক্যামিও ক্যারেক্টার, মানে একটা সিচুয়েশনের উপরে চরিত্র আসছে সেগুলো। এবার একটা মাসে যদি আমি 4-5টা ডেটও পাই, আবার রেমুনারেশন যা, তাতে ওই 4-5টা ডেটে তো আমার মাস চালানো সম্ভব নয়। সেই কারণেই আমরা অনেক সময় ধরি যে হয়তো অন্য একটা কাজের সঙ্গে ধরলে, এবার দেখা যায় আমাদের একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা আমাদের সিরিয়াল জগৎ অভিনেতা, যখন কাজ নেই তো কাজ নেই, 5 মাস 6 মাস বসে আছি, কিন্তু যখন কাজ আসছে তখন হয়তো দেখা যাচ্ছে 2-3টে জায়গা থেকে ডাকছে। এবার আমরা তো সবটাই করতে চাই, কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় প্রোগ্রামারকে বলি যে আমার এইটা কাজ আছে, তুমি অ্যাডজাস্ট করে নেবো এই প্রোগ্রামারের সাথে কথা বলে। তারা বলেন ঠিকই, কিন্তু তখন যখন সেম ডেট পড়ে যায় তখন কিন্তু ওরা প্রোগ্রামার কতটুকু কথা বলে আমি জানি না, আর্টিস্টকে উপর চাপ সৃষ্টি করে, কেন তুমি ধরলে, তোমাকে বলেছি আমার এটা লাগবে। কিন্তু তারা বলছে
আমার তো এটা কন্টিনিউটি ক্যারেক্টার, আমি তোমাকে ছাড়বো কী করে? মাঝখান দিয়ে ফাঁপড়ে পড়ি কিন্তু আমাদের মতো এই মিডিওকার অভিনেতা অভিনেত্রী, যেটা হয়তো হাই প্রোফাইল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলতেই পারবে না ওরা, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু সবসময় চাপে আমরা থাকি। তাও করতে হয়, এখন নিজেকে বাঁচাতে সংসার বাঁচাতে আমাদের করতেই হয়। ওই তখন আমরা রিকোয়েস্ট করি, মানে তখন একটা সময় এক এক সময় এমন এক একটা সিচুয়েশান হয়, মানে মনে হচ্ছে আমি খুব পাপ করে ফেলেছি অভিনয় জীবনে এসে। মানে এত বেশি আপার হ্যান্ড তারা নিয়ে নেয়, খারাপ লাগে তখন মনে হয়। মানে নিজস্ব মানে অভিনেতা হিসাবে কোনো মর্যাদা, অভিনেত্রী বা অভিনেতা হিসাবে কোনো মর্যাদা আমরা কিন্তু সেইভাবে পাই না। মানে হয়তো নাম করার আর্টিস্টরা পায়, আমরা পাই না, কিন্তু আমাদের সব সময় অ্যাডজাস্ট করতে হয়। সত্যমদের 27 বছরের অভিনয় জীবন, আজও এই কথাটা বলতে হচ্ছে, সেটা তো বোধহয় আক্ষেপের জায়গা। যে যে জায়গাটায় এতটা ভালোবেসে আসা, মানে অভিনয় জীবনটাকে তো পেশার থেকে নেশা এবং ভালোবাসার জায়গা থেকে আসা, তারপর সেটা পরবর্তী সময় অবশ্যই পেশা তো ডেফিনেটলি, সেই জায়গাটায় আজ 27 বছর ধরে এই স্ট্রাগলটা করার পর এই কথাটা বলতে হচ্ছে, এটা তো একটা বড় আক্ষেপের জায়গা। হ্যাঁ, অবশ্যই আক্ষেপের জায়গা, কিন্তু মানে এই আক্ষেপটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমার একার নয়, আমার মতো হাজার হাজার শিল্পী, মানে যারা প্রতিষ্ঠিত, মানে থিয়েটার জগতে প্রতিষ্ঠিত, সেই শিল্পীরাও কিন্তু বসে আছে। মানে আমি জানি না, আমি একজনের সাথে ভার্বালি কথা বলছিলাম, সে বলছিল আসলে যারা এই ভিডিও কার মানে নোন ফেস অথচ মেজর ক্যারেক্টার করে না, সবচেয়ে বেশি কোপটা তাদের। আজকে চ্যানেলের মাধ্যমে বলছি, আমি হয়তো কারোর নাম ধরে বলা উচিত না, তুলিকা দিকেও যাত্রাতে যেতে হয়েছে। বলছে মায়ের ক্যারেক্টার হলে এখন আর আমাকে ডাকে না। কেন? আমাকে ডেকে যে রেমুনারেশনটা দিতে হবে, সেই রেমুনারেশন অনেক কম টাকায় অন্য একজন মহিলাকে চুলে কালার করে, তার সাদা চুল করে তাকে মা বা শাশুড়ি বা কাকিমা করে দিচ্ছে। তো এইটা কিন্তু সমস্ত আর্টিস্টদের, আমাদের মানে যে আর্টিস্টটা, ধরো আমি যে রেমুনারেশনটা পাই, এই রেমুনারেশনে আমার যে চরিত্রটা উনি ভেবেছেন, সেই চরিত্রটা যদি ও তার চেয়ে অনেক হাফ টাকায় একজনকে পেয়ে যায়, তাহলে সেই বা আমাকে কেন নেবে? সেগুলো হচ্ছে কারণ এই লকডাউনের পর থেকে থিয়েটারের প্রচুর একটা সংখ্যক মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে ঝাঁপিয়ে হয়েছে। যেহেতু থিয়েটারে তো কোনো পয়সা পাওয়া যায় না, উল্টে পকেট থেকে যায়। সেখান থেকে যখন ওই থিয়েটারটাও বন্ধ হয়েছে লকডাউনে, তখন অনেকগুলো লোক, অনেকগুলো অভিনেতা অভিনেত্রী এখানে ঝাঁপিয়ে পড়েছে। এবার যেহেতু তাদেরও এই থিয়েটার বেসটা আছে, এবার আমি হয়তো অভিনয়টা, ওই চরিত্রটা অভিনয় করলে হয়তো আমি 19 দিতাম, সে হয়তো 18 না দিতে পারলো, সে কিন্তু অন্তত 16-15 দিচ্ছে। তাহলে হাউসগুলো বা চ্যানেলগুলো তখন ভাবছে, তাহলে আমি কেন ফালতু ওনাকে নিয়ে ইনভেস্ট করব? এইটা হয়েছে সর্বনাশার ফল। কিন্তু আমার কথা হচ্ছে, হতেই পারে সবাই কম পয়সায় কাজ করতে চায়, বাজেট কমে গেছে এসব বলে সবাই, চ্যানেল বলুন, হাউস বলুন, সবাই একই কথা বলে। কিন্তু তাহলে আমাদের মতো শিল্পী যারা এই জায়গাটা এসে এতদিন ধরে করে এই জায়গাটায় পৌঁছেছে, তারা কোথায় যাবে? তাহলে কি তারা মানে না খেতে পেয়ে মরবে? এটা আপনারা দেখবেন? এটা আপনারা দেখতে চান? আজকে যত বয়স হচ্ছে, আমারই 57 হয়ে গেল, তো এরকম আর আমার চেয়েও বয়স্ক লোক আছে, এবং তাদের যত বয়স হবে তাদের অসুস্থতা গ্রাস করবে। এবার তারপরে ন্যূনতম খাদ্যের তো একটা পয়সার দরকার, সে ওষুধ কিনবে, ট্রিটমেন্ট করবে, না খাবে। কোথায় যাব তাহলে? আমরা তাহলে কোথায় যাব? যাদের কাজ নেই বা যাদের আপনারা নিচ্ছেন না, যে আমাদের হয়তো বেশি পয়সা দিতে হচ্ছে আপনাদের, তাহলে আমরা কোথায় যাব? যারা পার্মানেন্ট জব করেন তাদের জন্য পিএফ, ইএসআই এই বিষয়গুলো থাকে, একদম। অভিনেতাদের ক্ষেত্রে তো সেই জায়গাটায় নেই। কারণ আমরা, এটা বলে ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই সেটা, তার মানে আমরা লেবার, বাকি সবাই লেবার ইন্ডাস্ট্রির কাছে। সেই লেবারে একটা যে কোনো একটা কারখানা, কলকারখানা কাজ করলে তার একটা ইএসআই থাকে, একটা প্রভিডেন্ট ফান্ড থাকে, একটা গ্র্যাচুইটি থাকে। কিন্তু আমাদের এটা হবে না। কারণ হবে না একটাই কারণ, আমার লজিকে বলে, যেহেতু আমরা নির্দিষ্ট একজনের মালিকানায় কাজ করছি না। আমরা ডিমান্ডটা করব কাকে? আমরা আজকে এইখানে হাউসে কাজ করছি, আবার তারপর 1 মাস পরে হয়তো অন্য একটা হাউসে কাজ করছি। তা আমরা কংক্রিটভাবে আন্দোলন করে ডিমান্ডটা করব কার কাছে? যে কারণে আমাদের কোনো মালিক নেই, আমাদের কোনো ডিমান্ড নেই, আমরা এই ফ্যাসিলিটি কোনোদিনই পাবো না। পেনশনের জায়গাটাও তো তার মানে সেইভাবে সেই জন্য তৈরি নয়, একেবারেই নয়। কিন্তু আমি মানে হার্দিকভাবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে, আমি অন্যান্য চ্যানেলের মাধ্যমে বলছি, আমি সরকারকে বলছি, সে সরকারে যেই থাকুক, বর্তমান রুলিং সরকার থাকুক বা যেই থাকুক না কেন, তারা একটু চিন্তাভাবনা করুন যে এই যে যারা আস্তে আস্তে এজেড
এর মানে বার্ধক্যর দিকে চলে যাচ্ছে, সেই আর্টিস্টগুলোকে আমাকে এই মুহূর্তে দিতে হবে না, কিন্তু আমার যখন 60 হবে, 60-এর পরে অন্তত বেঁচে থাকার জন্য যদি একটা ন্যূনতম পেনশন, অন্তত খেয়ে পড়ে থাকা, একটু ট্রিটমেন্টের খরচা, এগুলো যদি পাই, তাহলে মানে সমস্ত মানুষ এই আর্টিস্টগুলো বেঁচে যাবে। এবং আর্টিস্টগুলো শুধুমাত্র শুধু অভিনেতা অভিনেত্রী তো নয়, প্রত্যেকটা সেক্টরে একটা ভালো গায়ক হতে পারে, একটা ভালো আর্টের লোক হতে পারে, একটা ভালো আবৃত্তিকার হতে পারে, সবাই, প্রত্যেকের জন্য একটা গান আছে। এমনকি আমি যতদূর জানি যে আজকে এই কর্পোরেট হাউসের দুনিয়াতে মানে শুধুমাত্র আমরা অভিনেতা বা এই সাংস্কৃতিক ডিপার্টমেন্ট নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এমনকি তোমরা যে এই যে আজকে রিপোর্ট করছো, তোমাদেরও এই লড়াইটা আছে, প্রত্যেকের লড়াই আছে, প্রত্যেকের লড়াই আছে। কিন্তু সবাই তো বাঁচতে চায় একটু, জীবন তো একটাই, পরবর্তী জীবন আছে কিনা আমি বিশ্বাস করি না, জীবন একটাই, সেই জীবনে শেষ দিন পর্যন্ত একটু ভালোভাবে থাকতে সবাই চায়। আর আমি চাই যে আমাকে একটু অভিনয়ের সুযোগ দিন, আমি কাজ করে মানে চক্ষু বোঝার আগে অন্তত আমি অভিনয় করেই যেতে চাই, এইটুকুই আমার একমাত্র মানে আবেদন আপনাদের কাছে। পরিবারের মানুষ কি বলছে? পরিবারের মানুষ আমার সঙ্গে রয়েছে। পরিবারে আমার ছেলেটি একদম নতুন একটা সার্ভিস পেয়েছে, কিন্তু ও যে টাকাটা আয় করে সেই টাকাটা দিয়ে এখন আপাতত অন্তত লাইটের বিল, গ্যাসের বিল, সংসার খরচ এগুলো চলছে। কিন্তু আমার এই বাড়িটা, আমি নর্থের থেকে এখানে এসেছি বেশি করে কাজ করব বলে, বেশি করে কাজ পাবো বলে, কারণ প্রত্যেক দিন ফিরতে আমার খুব অসুবিধা হতো, কারণ আমার পক্ষে সম্ভব না রোজ ওলা উবের করে বাড়ি ফেরা, মেট্রো পেতাম না। কারণ এখন টালিগঞ্জ ওরিয়েন্টেড ছাড়াও টালিগঞ্জের অনেক বাইরে দূরে দূরে শুটিংগুলো হচ্ছে, সেখান থেকে এসে লাস্ট মেট্রো পাওয়া যেত না। তো সেইখানে যদি কাছে আসি, যদি একটু বেশি কাজ হয়, সেই ভরসায় এসেছি। এবার আমার ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছি, এবার ফ্ল্যাট মানুষ কিনতে পাগল, বেচতে ছাগল, একটা কথাই আছে। তো সেইভাবে আমি অনেক কম পয়সায়, আর যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোর ছিল, গ্রাউন্ড ফ্লোরের চাহিদা খুব একটা হয় না, এমনিতেই কম দাম, এবং সেই কম দামে আরও কম দামে বিক্রি করে এখানে যখন যে বাড়িটা আমি কিনেছি, আমি ফ্ল্যাট আমার পছন্দ নয়, ফ্ল্যাট কালচার আমার ভালো লাগে না, তো আমি একটা ছোট্ট বাড়িই খুঁজেছিলাম। তো যাই হোক, আমি লাকিলি সেই বাড়িটা পেয়ে গেছি। কিন্তু এই বাড়িটা কিনতে গিয়ে আমি যে টাকায় বিক্রি করছি সেই টাকার সঙ্গে অনেক হেল অ্যান্ড ডিফারেন্স, আমাকে আরও বেশি টাকা দিতে হবে, এবং বাড়িটা একটু পুরনো বাড়ি, সেই বাড়িটাকে রেনোভেট করতে হবে, তার জন্য একটা বিরাট টাকা দরকার। তো বাধ্য হয়ে আমাকে লোনের রাস্তায় যেতে হয়েছে, এবং সেই লোনটা পরিশোধ করতে গিয়েই আমি মানে এখন আমি খাবো, মানে ছেলের পয়সায় হয়তো সংসার চলছে, হয়তো কোনোভাবে গ্যাস লাইটের বিলটা চলছে, কিন্তু আমি 14,000 টাকা প্রত্যেক মাসে আমাকে দিতে হয়। আমি সেই টাকাটা কীভাবে দেবো, আমি দুশ্চিন্তায় গ্রস্ত হয়ে যাই। সত্যি এই সময়টা দাঁড়িয়ে কোথাও একটা আক্ষেপ হয়, যদি অন্য কোনো পেশা বেছে নিতাম হয়তো, আর জীবনটা অন্তত হয়তো প্যাশনটা থাকতো না আমার সাথে, কিন্তু একটা সিকিউর লাইফ হতো। হ্যাঁ, সেটা হয়তো হতো, কিন্তু বাট আমি একদম ছোটো থেকে ক্লাস 6 থেকে অভিনয়টা করি, তো অভিনয়টা ছাড়া না অন্য কিছু আমি শিখিনি বা শিখতে পারিনি। আর আমার এডুকেশন লাইফও বিশাল হাইফাই নয়, খুব সাধারণ ঘরে সাধারণভাবে পড়াশোনা করে পাস করেছি, যেটুকু মানে আমি ডিগ্রি কোর্স কমপ্লিট হয়নি আমার। আমি ওই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ডিগ্রি অবধি আমি পড়েছিলাম, তার একটা গ্রুপ ব্যাক ছিল বলে আমার আর সেটা মানে পারিবারিক আর্থিক কারণেই আমি আর এগোতে পারিনি, আমার ওখানে স্টপ করতে হয়। সেই কারণে আমি একটা বিরাট চাকরি করব সেরকম তার জন্য যে এবিলিটি দরকার সেই শিক্ষাও আমার নেই। আমি একটা অ্যাপ্লিকেশন ভরার জন্য মিনিমাম যে ন্যূনতম যোগ্যতা দরকার সেই যোগ্যতা হয়তো নেই, আমি সাদামাটা একদম পাশ করা একটা ছেলে। সেইখানে দাঁড়িয়ে আর তাছাড়া অন্য কিছু আমি শিখিও নি। তাও প্রথম দিকে যখন থিয়েটার শুরু করতাম তখন সংসারের হাল পেরাতে বাবার পাশে একটু কোথাও যেন হেল্প করার জন্য, আমরা 5 ভাই বোন, আমি সবচেয়ে ছোট যদিও, কিন্তু তথাপি সংসারের হাল পেরানোর জন্য আমি অনেক ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করেছি, অনেক ট্রেডিং বিজনেস করেছি, কিন্তু সেগুলো অনেক সময় দোকানে বাকি দিতে দিতে সেই টাকা তুলতে পারিনি, সেই ব্যবসা ঝাড় গেল। তারপরে যখন ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করলাম তখনও থিয়েটার করতাম, ওই সারাদিন অর্ডার তোলা, সাপ্লাই দেওয়া, সেটা দিয়ে দেখা গেল যে মানে ওই 2টো, 2:30, 3টের মধ্যে আমাকে হিসেব চুকিয়ে তাকে আসতে হবে, তার মাল মেটেরিয়ালস এবং টাকা পয়সা হিসেব করে তারপর এবার বাড়ি আসছি। বাড়ি আসার মানে সেদিন আমি জানি আমার মেদিনীপুরের শো, আমি যে দলটায় করি, মানে আমাকে হয়তো মানে সকালবেলা আমি জানতাম বলে স্নানটা করে বেরিয়েছি, কিন্তু দুপুরে খাওয়াটা হতো না, কোনো একটা সাইকেলের দোকানে বা চায়ের দোকানে যেখানে আড্ডা মারি সেখানেই সাইকেলটা লক করে দিয়ে
ওদের সাথে। আর তখন তো আমাদের প্রথম দিকে তো আজকে যারা গ্র্যান্ড পায় থিয়েটার দলগুলো, তারা যেমন গাড়ি ফাড়ি করে যায়, তখন তো আমরা ট্রেনে বাসে করে যেতাম, তো আমাদের ওইভাবে কষ্ট করে যেতে হতো। এবং কোনো একটা জায়গায় নামার পরে আবার ওই স্পট অবধি যেতে গেলে তখন থেকে ভ্যানে করে যেতে হবে। তো সেই সময় হয়তো সবাই চা ফা খাচ্ছে, তখন বাকিরা হয়তো যারা বাড়ি থেকে এসে চা খাচ্ছে, তখন আমি হয়তো বললাম আমাকে একটা পাউরুটি কিনে দিস, আমার তো দুপুরে খাওয়া হয়নি। এভাবেই চলেছে। 27টা বছরের অভিনয় জীবন এবং ছোটবেলা থেকেই স্ট্রাগল লাইফটা দেখা, আজও সেই স্ট্রাগলটা চলছে সত্যমদা। চলছে, আমার লড়াই করতে কোনো আপত্তি নেই। আমি বললাম না, আমি সোনার চামচ নিয়েও জন্মাইনি, রেশনের চাল খেয়ে বড় হয়েছে, তা আমি সবটা অভ্যস্ত। আমি 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 আমার ওই মেকআপ রুমে গেলে, মানে মেকআপ রুমে গিয়ে যে সারাক্ষণ এসিতে আমার অস্বস্তি হয়, কারণ আমার বাড়িতে এসি নেই, আমার দরকার নেই, আমার এসি হাওয়া ভালো লাগে না, অতক্ষণ আমি নিতে পারি না, আমার অক্সিজেন অসুবিধা হয়। তো আমার ওইটুকু চাহিদা দরকার নেই, আমার শুধু ন্যূনতম বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেইটুকু হলেই আমি যথেষ্ট। আমি বিলাসিতা পছন্দ করি না, একদম একদম পছন্দ না। আমি, আমার পরিবারও সেই, মানে আমরা মানে এই মুহূর্তে মানে মানে এগুলো হয়তো বলা ঠিক হবে না, মানে বলবে যে সিম্প্যাথি আদায় করছে, কিন্তু আমি ইচ্ছে করে হয়তো একটু লেটে বাজার যাই যাতে একটু সস্তায় কিছু কিনতে পারি। আমি সকালবেলা ভোরবেলায় বাজার যেতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। আমার এরপর সত্যি আর কিছু বলার নেই সত্যমদা, শুধু একটাই কথা বলবো যে আজ কেউ নতুন এসেও হয়তো অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং আপনার অভিনয় ক্ষমতা নিয়ে সকলেই বলে যে আপনি একজন দাপুটে অভিনেতা, সেখান থেকে আজও একই জায়গায়, এটা কোথায় খামতিটা মনে হয়? খামতি তো আমি যখনই যে চরিত্র করেছি সেই চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছি। প্রথম দিকে আমাকে প্রচুর, যখন আমাকে আননোন ফেস ছিলাম, আমাকে চিনতো না, আমি সব জায়গায় হ্যাকেলড হয়েছে, আমি হ্যারাস্ট হয়েছি। বাট অভিনয় দিয়ে আমার তো কোনো দাদা কাকা মামা কেউ নেই ব্যাক করার, তো আমি নিজে যেটুকু আজকে এই জায়গায় পৌঁছেছি, লড়াই করেছি, তো আমি চেষ্টা করেছি তাদের ভালোবাসার যোগটার শুধুমাত্র আমার অভিনয় দিয়ে, আমার কাজ দিয়ে। সেই জায়গাটা আজকে এই স্ট্রাগলটা করতে করতে আজকে একটুকু জায়গা, আজকে স্নেহাশিসবাবু বা নীলা গাঙ্গুলির দয়ায় আজকে আমি পরিচিত হয়েছি অভিনেতা হিসাবে, মানুষ আমাকে চিনছে। এখনও চেষ্টা করি যে ওই চরিত্রটা হয়ে ওঠার, কারণ ওই বললাম না, শুধুমাত্র অভিনয়টা শিখেছি, অভিনয়টা আমার রক্তে মিশে গেছে। আমি এই আজকেও মানে যখন আমি থিয়েটার করতে পারতাম না একটা সময়, মানে এত কাজ করতাম, বিশেষ করে জগদ্ধাত্রীর সময় তো কোনো দলের সাথে অ্যাটাচই থাকতে পারিনি, কিন্তু আজকে যখন বসে আছি তখন দেখলাম যে চর্চা না করলে তো লোহার ছুরি তো জং পড়ে। তো সেই কারণে চর্চা করার জন্য আবার থিয়েটার দলটায় এসেছি। আমি নর্থের থেকে সাউথ এসেছি, নতুন একটা দলে এসেছি, এই দলটার সঙ্গে মিশেছি, এবং মনে হচ্ছে যে না, আমার এই দল থেকে অনেক কিছু শেখার আছে, মানে শেখার তো কোনো শেষ নেই, আজও আমি শিখেই যেতে চাই। ঠিক তাই, একদমই এই কথাটা সত্যিই সবাই মানে আজকে ইন্টারভিউটা থেকে সকলেই শিখলো যে শেখার কোনো সত্যিই শেষ নেই। শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রির কোনো মানুষ পাশে দাঁড়িয়েছেন, বন্ধু বান্ধব বা কিছু কিছু আমার খুব পরিচিত যারা আমার সঙ্গে কাজ করেছে, এরকম 2-3 জন আমার সাথে কথা বলছে হাল ছেড়ো না, ঠিক ফিরবে, একটা কিছু ফিরবে। এবং অন্যান্য এই ফেসবুকের পোস্টটা থেকে অন্যান্য ডিপার্টমেন্টের লোক কেউ বলছে আপনি আমার সঙ্গে আসুন, আমি ইন্স্যুরেন্সের সুযোগ করে দেবো, কেউ বলছে যে একটা মেডিকেল ডিপার্টমেন্টের ওই নিউট্রিশন, তো সেইখানে আপনাকে একটা যদি দেবো, আপনি শুধু অ্যাডভাইস দেবেন, আপনার কোনো কারণে এরকম বলছে। আর আমার কিন্তু ওগুলো তো প্রাণ মরবে না বা মন ভরবে না, আমি অভিনয় ছাড়া অন্য কিছু পারি না, আমি ওখানে অনেক আনইজি ফিল করব। আজকে আপনি আমার অভিনয়টা দেখে যত ভাবছেন যে লোকটা যত সাবলীল, আমি ওই জায়গাটা পারবো না, কারণ আর আমি জোর করে আমার জন্য আপনার কোম্পানির কোনো হ্যারাস্ট হোক, আমি সেটা চাই না। তো আমি অভিনয় সংক্রান্ত যদি কোনো সুযোগ থাকে তাহলে বলবেন, তো অনেক যোগাযোগ করছে না তা না, দেখি কি হয় আগামী দিন।
আর্থিক সহায়তার বিষয়টা কেউ কি আছে এখন সাথে, ছেলে না, ছাড়া? ছেলে ছাড়া মানে আমার বড়দা ফোন করে বলছিল, বলছে যে ওর স্মার্টফোন নেই কিন্তু ওর ছেলের আছে। ও বলছে দেখো কাকার এরকম অবস্থা। তো বড়দা আমাকে ফোন করেছিল যে কিছু টাকা তাহলে বল, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম না, আমার এই মুহূর্তে অর্থের আমার দরকার নেই। কাজ। আমার মেন্টাল প্রেশারটা অন্য জায়গায়। আমার প্রেশার হচ্ছে আমি কাজ চাই। আমি কারোর কাছে মানে আন্ডার অ্যাডভান্টেজ কখনো নিতে চাই না। মানে মানে অনেক কিছু পাবলিকও আমাকে টাকা দিতে চেয়েছে, আপনার স্ক্যানারটা দিন, আপনার গুগল পে থাকলে গুগল পে নাম্বারটা দিন। আমি তাদের সবাইকে বলেছি আমার অর্থর দরকার নেই। আমি যেইটুকু আমি কী আছে, আমি আগে 52 টাকার চাল খেতাম, এখন আমি 37 টাকার চাল খাই, মোটা চাল খাই। আমার কিচ্ছু আসে যায় না তাতে। আমার বাড়ির পরিবার, আমার ছেলে মেয়ে সবাই খেয়ে নেয়, কিচ্ছু এসে যায় না। আমার স্ত্রী আমার সঙ্গে ভীষণভাবে কোঅপারেট করছে। তো আমার এগুলো দরকার নেই, আমার শুধু কাজ চাই। আমি কিছু বিনিময়ে, আমি কিছু দেব, তার বিনিময়ে আমি অর্থ রোজগার করতে চাই। আমি আন্ডার অ্যাডভান্টেজ নিতে চাই না। আর যদি সেই দিন যদি মনে হয় যে একেবারে আর কিচ্ছু হচ্ছে না, কেউ আমাকে সাপোর্ট করছে না, সেদিন হয়তো আমি ভিক্ষের বাটি নিয়ে বেরোবো। আমি আমার স্ত্রীকে বলছিলাম যে সবজি বিক্রি করবো। বলছে তুই কী বলছো, তোমাকে সবাই চেনে। বলছে আমি বললাম মুখে গামছা টামছা বেঁধে সবজি বিক্রি করি। বলছে আমি এই পাড়ায় নাই করবো না, যেখানে থাকি সেখানে করবো না, অন্য পাড়ায়। বলছে তুমি যেখানে যাবে সেখানে চলে যাবে, এটা হয় নাকি? দেখো না, ঠাকুরের উপর ভরসা রাখো, কিছু একটা হবে, সেই ভরসাতেই রয়েছে। এই যে শিরধারাটা সোজা রেখে এগিয়ে যাওয়ার যে একটা অদম্য জেদ, ভালোবাসা অভিনয়ের প্রতি, সবটা নিয়ে সত্যমদা এই আশাটা বুকে বেঁধে চলছেন। এবং এই যে 27 বছরের অভিনয় জীবন, সেখানে শুধুমাত্র যে দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছেন তা কিন্তু নয়। যারা আপনাকে চেনেন না, মানে অভিনয় জীবনের বাইরে গিয়েও ব্যক্তি সত্যম মজুমদারের পাশে কিন্তু এখন সাধারণ মানুষও রয়েছে। একদম তাই, একদম সত্যি তাই রয়েছে। এবং তারা অনেকে কথা বলেছে, কথা বলছে আপনি খুব ভালো মানুষ। আমি বললাম শুধু দুটো কথা বললে কি আপনি বুঝবেন কী করে যে আমার সাথে খুব মিশেছেন? মানুষের সাথে ওপরটা দেখে সবটা বিচার করবেন না, আমি খুব খারাপ লোকও হতে পারি। বলছে না না, এই যে আপনি অকপটে স্বীকার করলেন, এই যে পরেরটা অতিদূত বোঝা গেল যে আপনি ভালো মানুষ। একেবারেই তাই। ভালো মানুষদের তো কখনোই খারাপ হয় না, এই বিশ্বাসটা অবশ্যই আমাদের সকলের রয়েছে। এবং সেই বিশ্বাসটা নিয়ে আমরা আশা রাখবো যে সত্যমদাকে খুব তাড়াতাড়ি আবারও আমরা পর্দায় দেখতে পাবো। সত্যমদা, যদি আপনি আপনার দর্শকদের জন্য বলেন, কারণ তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে আপনাকে আবার পর্দায় দেখার জন্য। আমি সমস্ত দর্শক সাধারণকে বলছি, ওদের পারিত্রিকাদের চ্যানেলের পক্ষ থেকে, যে আমি যে অবস্থায় এখন রয়েছি, আশা করি আগামী দিন সেই অবস্থা নিশ্চয়ই কাটবে। কারণ আমি এত লোকের কাছে, এত লোকের ভালোবাসা, এত লোকের স্নেহ, এত লোকের আশীর্বাদ, এত লোকের উইশ আমি পেয়েছি। তো খারাপ পথে থাকবো না, নিশ্চয়ই ভালো থাকবো। এবং ভালো থাকবো যখন ভালো চরিত্র নিয়ে আসবো, আমি চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদের সেই আনন্দটা দিতে। ভালো থাকবেন, দীপাবলি ভালো কাটুক। অনেকটা ভালো সময়, যেরকম সাধুদার চরিত্র ধরে দুবার ইন্টারভিউ করেছি, যেরকম ভালো প্রাপ্তি ছিল, আজকের দিনটা হয়তোবা খুব একটা আমার জন্য ভালো ছিল না, কারণ সেইভাবে আমি সত্যমদাকে পাইনি। তবে এইটুকু অবশ্যই বিশ্বাস রাখি যে এই সময়ও কেটে যাবে। আর অভিনেতাদের জীবনের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে শিল্পী হিসাবে দর্শকদের থেকে ভালোবাসা পাওয়া, ঠিক যেরকমটা আপনারা ভালোবাসছেন, আর সেটাই প্রাপ্তি সত্যম মজুমদারের জন্য। তাই অবশ্যই আপনারা যেরকম শুভেচ্ছা পাঠাচ্ছেন সেরকম পাঠাতে থাকবেন, ভালোবাসায় রাখবেন, আর অবশ্যই প্রার্থনা করবেন। আর আমরা প্রত্যেকে আশা করি খুব তাড়াতাড়ি আবারও সত্যম মজুমদারকে আমরা দেখতে পাবো পর্দায়। আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।